বৈকুণ্ঠবাবু যেন প্রাণ হাতে নিয়ে বেরিয়ে এলেন সাহেবের কুঠি থেকে। সামনেই ঘোড়ার গাড়ি অপেক্ষা করছে। ছুটে গিয়ে ঘোড়ার গাড়িতে উঠবেন, এমন সময় দেখলেন গাড়োয়ান মুখ থুবড়ে পড়ে রয়েছে। চাঁদের আলোয় ভীষণ ফ্যাকাশে দেখাচ্ছে তার নিথর দেহটা, আর ঘাড়ের কাছে দুটো রক্ত জমাট বেঁধে থাকা ফুটো। সেদিন কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে জঙ্গলের মধ্য দিয়ে দৌড়ে দৌড়ে বাড়ি ফিরতে পেরেছিলেন বৈকুণ্ঠবাবু। বিশ্ব সাহিত্যের এক মুঠো রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন থ্রিলার ক্রিয়েটিভিটি। আপনাদের জন্য আজকের গল্প কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা ড্রাকুলার মুখোশ। লেখক গল্পে রোমাঞ্চকর আবহাওয়া তৈরির জন্য কিছু লোকাচার, বিশ্বাস এবং ঐতিহাসিক ও ভৌগোলিক তথ্য ছাড়া অস্তিত্বহীন কাল্পনিক চরিত্রের ব্যবহার করেছেন, যার সাথে বাস্তবের কোনো মিল নেই। তাই আশা করব যে এই চ্যানেলের সমস্ত শ্রোতারাও কুসংস্কার মুক্ত হয়ে গল্প শোনার আনন্দেই গল্পটি গ্রহণ করবেন। এরূপ রোমাঞ্চকর গল্প আমাদের উপহার দেওয়ার জন্য গল্পের লেখককে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের গল্প। রবিবার সাত সকালে সুপ্রতিম বৈরাগীর ফোনটা পেয়ে বেশ অবাক হলাম। ভদ্রলোকের সঙ্গে আমার আগে কোনো পরিচয় ছিল না, আর পরিচয় পর্বের 1 মিনিটের মধ্যে বুঝে গেলাম ভদ্রলোক সোজা কথার মানুষ। বলতে শুরু করলেন, আপনি ভ্যাম্পায়ার নিয়ে অনেক রিসার্চ করেছেন, তাই না? এই ধরনের ফোন পেলে নিজেরই হাসি পাই। ভদ্রলোকের এই ধারণার কারণটা অবশ্য বুঝতে পেরেছি। সম্প্রতি ভ্যাম্পায়ার নিয়ে আমার একটা উপন্যাস বেরিয়েছে এবং উপন্যাসটা বেশ জনপ্রিয় হয়েছে। বললাম, দেখুন, এসব গল্প উপন্যাসের ব্যাপার, সবই কল্পনা। ভদ্রলোক গম্ভীর গলায় বললেন, শুধুই কল্পনা নয় শুভবাবু, আপনার নিশ্চয়ই কিছু অভিজ্ঞতা আছে। আমি আর তর্ক না বাড়িয়ে বললাম, আপনি কোনো বিশেষ প্রয়োজনে ফোন করেছেন কি? ঠিক ধরেছেন, সেই জন্যই তো আপনার প্রকাশকের কাছ থেকে আপনার ফোন নম্বর জোগাড় করে আপনাকে ফোন করা। আপনাকে একটা উপকার করে দিতে হবে। আমার দাদু শিরীষ বৈরাগী এখন মৃত্যুশয্যায়। মৃত্যুর আগে তিনি একবার আপনার সঙ্গে কথা বলতে চান। আপনাকে শুধু একদিনের জন্য আমার দাদুর বাড়িতে যেতে হবে। আচমকা এরকম কথা শুনে বিস্মিত হয়ে জানতে চাইলাম, আপনার দাদু? উনি আমাকে জানলেন কিভাবে? উনি আপনার কথা শুনেছেন আমার ভাইজি শিবানীর কাছ থেকে। ও আপনার লেখার ভক্ত। তারপর থেকেই দাদুর ইচ্ছে হয়েছে আপনার সঙ্গে সাক্ষাৎ করে ওর ইচ্ছেটা জানানো। গেলে আপনার বিশেষ লাভ হবে শুভবাবু, এইটুকু বলতে পারি। দাদুর কাছ থেকে ভ্যাম্পায়ারের সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবেন। সুপ্রতিম বাবুর কথা শুনে একটু নড়ে চড়ে বসলাম। আসলে আমারও একটা ক্ষুদ্র স্বার্থ আছে। ভ্যাম্পায়ার নিয়ে বইটা জনপ্রিয় হওয়ার পর প্রকাশক তাড়া দিচ্ছেন এই নিয়ে যে পরের উপন্যাসটা লেখার জন্য। কিন্তু প্রথম উপন্যাসে সব উজাড় করে লেখার পর সেরকম জুৎসই প্লট আমার মাথায় আসছে না। সত্যি কথা বলতে পাঠকরাই অনেক সময় লেখার সূত্র দিয়ে দেন। তাই বললাম, তা আপনার দাদুর বাড়ি কোথায়? দক্ষিণ দিনাজপুরে কুশমন্ডিতে। জায়গাটা চমৎকার, গেলে ঠকবেন না। ভ্যাম্পায়ার সম্পর্কিত তথ্য আর নতুন জায়গা দেখতে যাওয়ার হাতছানি, তাই সুপ্রতিম বাবুর প্রস্তাবে রাজি হয়ে গেলাম। আমাদের ট্রেনে চেপে যেতে হবে কালিয়াগঞ্জ।
সেখানে সুপ্রতিম বাবু গাড়ির ব্যবস্থা করে রেখেছেন কুশমন্ডি যাওয়ার জন্য। রাতের ট্রেনে মুখোমুখি বসে রাতের খাওয়া সারতে সারতে সুপ্রতিম বাবুর কাছে বিস্তারিত শুনলাম বিষয়টা। ওনার কাছ থেকে জানলাম ঘটনার সূত্রপাত আজ থেকে প্রায় 120 বছর আগে। কুশমন্ডি কেন বিখ্যাত সেটা আগে বলে নেওয়া যাক। বহুকাল ধরে কুশমন্ডিতে নানা ধরনের কাঠের মুখোশ তৈরি হয়, বেশিরভাগই দেবদেবীর মুখোশ। শুধু মুখোশই তৈরি হয় না, তার সঙ্গে একটা প্রথা আছে। বিশেষ বিশেষ দিনে সেই মুখোশ পরে নাচ হয়, তাকে মুখাখেল বলে। নৃত্যশিল্পীরা মনে করেন যে দেবদেবীর মুখোশ পরে তারা নাচেন সেই দেবদেবীর ভর হয় তাদের মধ্যে, মুখোশ জীবন্ত হয়ে ওঠে। এসব যখনকার কথা, তখন ইংরেজ আমল। সুপ্রতিম বাবুর এক পূর্বপুরুষ বৈকুণ্ঠ বাবু খুব নামজাদা এক মুখোশ শিল্পী ছিলেন। তার কাছে একদিন এসে হাজির হলেন এক ব্রিটিশ সাহেব, উইলিয়াম ফার্গুসন। তিনি এসে বৈকুণ্ঠ বাবুকে আদেশ করলেন তাকে একটা বিশেষ মুখোশ তৈরি করে দিতে হবে। সেই মুখোশের ছবিও দেখালেন। সাহেবী ফ্যাকাশে মুখ, ফাটার মতো চোখ। বৈকুণ্ঠবাবু ছবিটা দেখে ফার্গুসনকে বোঝানোর চেষ্টা করে বললেন, সাহেব সাহেব আমি তো হিন্দু দেবদেবীর মুখোশ তৈরি করি, এ আমি পারবো না। কিন্তু তখন সাহেবী আমল, নেটিভদের উপর আদেশ মানে সেটা আদেশই, করে দিতেই হবে। করে দিতে না পারলে সাহেব রীতিমতো প্রাণে মেরে দেওয়ার হুমকি দিলেন। অগত্যা বৈকুণ্ঠবাবুকে রাজি হতেই হলো। দক্ষ শিল্পী ছিলেন, সপ্তাহখানেকের মধ্যে প্রায় করে ফেললেন ছবির মতো দেখতে মুখোশ। এর মধ্যে সাহেব একদিন মুখোশ দেখতে এসে খুব খুশি, কিন্তু তারপরে আরো একটা অদ্ভুত আদেশ দিয়ে গেলেন। তোমরা মুখোশ পরে যখন নাচ করো তখন শুনেছি তোমাদের দেবদেবীর ভর হয়। আমিও চাই মুখোশ পরে আমি নাচবো, আমার ওপরও যেন এর ভর হয়। মুখোশটা শেষ করে আগামী পূর্ণিমার দিন তুমি আমার কুঠিতে নিয়ে আসবে, আমি কোচ পাঠিয়ে দেব। বৈকুণ্ঠবাবু প্রমাদ গুনলেন। দেবদেবীর ভর হওয়ার কোনো মন্ত্র তিনি জানেন না। আসলে শিল্পীরা মুখোশ পরে এত একাগ্রচিত্তে মগ্ন হয়ে নাচেন যে মনে করেন সেই দেবদেবীরই ভর হয়েছে। আলাদা কোনো মন্ত্র নেই, কিন্তু কে শোনে কার কথা। ফার্গুসন সাহেব বললেন ওর বাংলোয় পরের পূর্ণিমার দিন ওই মুখোশে প্রাণ প্রতিষ্ঠা করে দিতেই হবে বৈকুণ্ঠবাবুকে। বৈকুণ্ঠবাবু ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন, এ কোন সাহেব দেবতার মুখোশ? সাহেব গম্ভীর গলায় উত্তর দিলেন, কাউন্ট ড্রাকুলা। বলা বাহুল্য বৈকুণ্ঠবাবু কোনোদিন কাউন্ট ড্রাকুলার নামই শোনেননি। যাই হোক, নির্দিষ্ট পূর্ণিমার দিন বিকেলবেলায় সাহেব একটা ঘোড়ার গাড়ি পাঠিয়ে দিলেন বৈকুণ্ঠবাবুর বাড়ি। বৈকুণ্ঠবাবু মুখোশটা নিয়ে ভয়ে ভয়ে রওনা দিলেন। শীতকাল, চারিদিকে চাপা কুয়াশা। গ্রাম ছাড়িয়ে জঙ্গলের মধ্য দিয়ে ঘোড়ার গাড়ি বৈকুণ্ঠবাবুকে নিয়ে হাজির হলো সাহেবের কুঠিতে। তখন ইলেকট্রিসিটি ছিল না, গোটা কুঠিতে মোমবাতি জ্বলছে। বৈকুণ্ঠবাবু সাহেবের বৈঠকখানায় হাজির হয়ে দেখলেন সাহেব লম্বা ঝুলের একটা কালো কোট পরে সোফায় বসে আছেন। মোমবাতির আলোয় সাহেবের মুখটা আরো ফ্যাকাশে দেখাচ্ছে। বৈকুণ্ঠবাবুকে দেখে চকচকে চোখে বলে উঠলেন, দাও দাও মুখোশটা দাও। মুখোশটা হাতে নিয়েই পরে নিলেন সাহেব।
তারপরে একটা দম দেওয়া কলে গান চালিয়ে দিলেন। অমন গান বৈকুণ্ঠবাবু কোনোদিন শোনেননি। সাহেব গানের সঙ্গে আপন মনে নাচতে থাকলেন। বৈকুণ্ঠবাবু ভয়ে ভয়ে বসে অপেক্ষা করছেন কখন তিনি ছুটি পান। হঠাৎ খেয়াল করলেন মুখোশের দুপাশের দুটো দাঁত কিরকম লম্বা ধারালো হয়ে বেরিয়ে আসছে। ভারী আশ্চর্য হলেন বৈকুণ্ঠবাবু, এমন দাঁত তো উনি তৈরি করেননি। খুব ভয়ও পেলেন। সাহেব হঠাৎ নাচ থামিয়ে বৈকুণ্ঠবাবুকে অপেক্ষা করতে বলে বেরিয়ে গেলেন। তারপর কিছুক্ষণ পর যখন ফিরে এলেন, বৈকুণ্ঠবাবু আরো আশ্চর্য এবং ভয় পেয়ে গেলেন। দেখলেন সাহেবের ওই লম্বা দাঁত দুটোই রক্ত লেগে রয়েছে। সাহেব মুখোশটা মুখ থেকে খুললেন। সাহেবের মুখের ফ্যাকাশে ভাবটা কেটে গিয়ে একটা রক্তিম আভা ফুটে রয়েছে। বৈকুণ্ঠবাবুকে খুশি হয়ে 1 টাকা বকশিস দিয়ে বললেন পরের পূর্ণিমায় তার ঠিক ওরকম আরো একটা মুখোশ চাই। বৈকুণ্ঠবাবু যেন প্রাণ হাতে নিয়ে বেরিয়ে এলেন সাহেবের কুঠি থেকে। সামনেই ঘোড়ার গাড়ি অপেক্ষা করছে। ছুটে গিয়ে ঘোড়ার গাড়িতে উঠবেন, এমন সময় দেখলেন গাড়োয়ান মুখ থুবড়ে পড়ে রয়েছে। চাঁদের আলোয় ভীষণ ফ্যাকাশে দেখাচ্ছে তার নিথর দেহটা, আর ঘাড়ের কাছে দুটো রক্ত জমাট বেঁধে থাকা ফুটো। সেদিন কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে জঙ্গলের মধ্য দিয়ে দৌড়ে দৌড়ে বাড়ি ফিরতে পেরেছিলেন বৈকুণ্ঠবাবু। সুপ্রতিমবাবুর বলা গল্পটা মন দিয়ে শুনলাম। অতি সাধারণ একটা ভ্যাম্পায়ারের গল্প, তবে রাতের ট্রেনে যেতে যেতে জানলার ধারে বসে গল্প শোনার একটা আলাদা মজা আছে। গল্প বলা শেষ করে সুপ্রতিমবাবু হেসে বললেন, গল্প আরও বাকি আছে শুভবাবু, সেটা না হয় কুশমন্ডিতে গিয়ে আমার দাদুর মুখে শুনবেন। সকালবেলায় কালিয়াগঞ্জ স্টেশনে নামলাম। স্টেশন চত্বরেই জলখাবার খেয়ে গাড়ি নিয়ে কুশমন্ডির দিকে রওনা দিলাম। ছবির মতো চারদিকের প্রকৃতি দেখতে দেখতে চোখ জুড়িয়ে যাচ্ছিল। সুপ্রতিমবাবুকে জিজ্ঞাসা করলাম, আপনি যে জঙ্গলের কথা বলেছিলেন, কই সেটা কোথায়? আছে তো, কিন্তু 120 বছর পরে সেরকম আর জঙ্গল নেই। তবে কাছে ভারত বাংলাদেশ সীমান্ত, যেখানে আছে আয়ারা জঙ্গল, অনেক প্রাচীন গাছ আর বড় বড় পুকুর আছে। এই তো এখন শীতকাল, কত মানুষ যে চড়ি ভাতি করতে যায়। জানেন তো এই জায়গার ইতিহাস অনেক প্রাচীন। পাল বংশের রাজা দ্বিতীয় মহিপাল এখানে দিঘি খনন করিয়েছিলেন, মহিপাল দিঘি। তাছাড়া বুঝলেন এখানে নীলকুঠিও ছিল। এমনকি ফার্গুনসন সাহেবের পরিত্যক্ত কুঠিটা এখনো আছে। সব দেখাবো আপনাকে, আপনি আগে গিয়ে দাদুর সাথে কথাটা বলে নিন। সুপ্রতিমবাবুদের চমৎকার মাটির দোতলা বাড়ি। শীতের সকালে হালকা কুয়াশা মাখা মিঠের রোদে চারদিক দেখতে দেখতে চোখ জুড়িয়ে যাচ্ছিল। যেমন ছবির মতো দৃশ্য, তার সঙ্গে তেমন মানানসই বাড়ি। সুপ্রতিমবাবু দরজার কড়া নাড়তেই ঝকঝকে স্মার্ট একজন মেয়ে দরজা খুলে আমাকে দেখে বলল, তুমি নিশ্চয়ই শুভ কাকু? আমি শিবানী, তোমার খুব বড় ফ্যান। শুধু তুমি আসছো বলেই আমিও চলে এলাম। তোমার বইটাও নিয়ে এসেছি, সই করে দিতে হবে কিন্তু। সুপ্রতিমবাবু মৃদু ধমকে উঠলেন। আহ মামন, ওকে আগে ভিতরে নিয়ে চল, সারা রাত ট্রেন জার্নি করে এসেছেন। সুপ্রতিমবাবুদের আতিথেয়তার কোনো তুলনা হয় না। স্টেশনে এক দফা জলখাবার খাবার পর
বাড়িতে আরো এক দফা জলখাবার খেতে হলো। সেই সঙ্গে শিবানীর উৎসাহের শেষ নেই। একা ফাঁকে পেয়ে ওকে জিজ্ঞাসা করলাম, তোমার দাদুর ওই গল্পটা বিশ্বাস করো? হো হো করে শিবানী হেসে উঠল। ঠিক তোমার মতোই বানানো গল্প, আমাদের বংশের মুখে মুখে চলে আসছে। বড়দাদু বিশ্বাস করে। কি কুক্ষণেই যে তোমার কথা বলেছিলাম কে জানে। আমিও হেসে উঠলাম। হ্যাঁ, ঠিক বলেছ। আমাদের দেশে আর ভ্যাম্পায়ার এখন কোথায়? ওসব ইউরোপ আমেরিকায় থাকে। এখানে বড়জোর রক্তচোষা বাদুড়। ঠিক ঠিক, কিন্তু একটা জিনিস খুব ভালো হলো, এই গল্পের জন্য তুমি আমাদের বাড়ি এলে। তবে একটা কথা তোমাকে বলে রাখি। সেই কথাটা আর শোনা হলো না। সুপ্রতিমবাবু ফিরে এসে বললেন, চলুন, দাদুর সঙ্গে কথা বলে আসবেন। শরীরটা ওর এতই খারাপ যে সবসময় কথা বলার অবস্থায় থাকেন না। সুপ্রতিমবাবু আর শিবানীর সঙ্গে শিরিষবাবুর ঘরে গেলাম। ঘরটা অন্ধকার, ভীষণ ঠান্ডা। হালকা আবছা একটা আলোয় বুঝতে পারলাম এক অতিশীর্ণ বৃদ্ধ শুয়ে আছে বিছানায়। সুপ্রতিমবাবু আমার কানের কাছে ফিসফিস করে বললেন, দাদু আলো একদম সহ্য করতে পারেন না। সুপ্রতিমবাবু ঝুঁকে শিরিষবাবুকে বললেন, কলকাতা থেকে শুভবাবু এসেছেন, তুমি যে আসতে বলেছিলে। ঘর ঘরে ক্ষীণ গলায় শিরিষবাবু বললেন, আমি ওর সঙ্গে একা কথা বলতে চাই। তোমরা বাইরে গিয়ে দরজা বন্ধ করে দাও। সুপ্রতিমবাবু আর শিবানী বেরিয়ে গেল। শিরিষবাবু এরপর আস্তে আস্তে দম নিতে নিতে যা বললেন তা বুঝতে কষ্ট হলেও গুছিয়ে বলার চেষ্টা করছি। ওদের মৃত্যু নেই, ওদের বয়স বাড়ে না। ওরা অনেক রূপ ধারণ করতে পারে, নেকড়ে হয়ে যেতে পারে। ওরা মানুষের চেয়ে 10 গুণ বেশি গতিতে চলাফেরা করতে পারে, মানুষকে মেরে ফেলতে পারে, আবার ওদের মতোই একজন করে ফেলতে পারে। একদিন গোটা পৃথিবী দখল করে নেবে ওরা। বেশ বুঝতে পারছিলাম শিরিষবাবু ভ্যাম্পায়ারদের কথা বলছেন। আমার বইয়ে আমি এসবই লিখেছি। তবুও জিজ্ঞাসা করলাম, তা আপনি দেখেছেন ওদের? তোমার ফোনের টর্চটা জেলে আমার ঘাড়ের কাছে দেখো, তবে আমার চোখে আলো ফেলো না। সাবধানে শিরিষবাবুকে একটু পাশ ফিরিয়ে ঘাড়ের কাছে মোবাইলের টর্চটা ফেলে চমকে উঠলাম। শিরিষবাবুর একেবারে পাংশু চামড়ার রং, আর সেখানে দুটো গভীর ক্ষত। টর্চটা নিভিয়ে আবার শিরিষবাবুকে সোজা করে শুইয়ে দেওয়ার পর উনি বললেন, 3 পুরুষ অনেক লড়াই করে ওদের আমরা ঠেকিয়ে রেখেছিলাম, আর আমি বেশি দিন নেই, আমার পরেও কেউ নেই। যাও, রাতে জঙ্গলে গিয়ে খুঁজে বের করে শেষ করে দাও ওদের। মানব জাতিকে রক্ষা করো। আমতা আমতা গলায় বললাম, আমি? কিন্তু কিভাবে? একটা অন্ধকার কোণ দেখিয়ে শিরিষবাবু বললেন, ওখানে একটা মুখোশ আছে তোমার জন্য, নাও। একথা কাউকে বলো না। কিন্তু তারপর আর কথা শেষ করতে পারলেন না। শুধু হাত দুটো জড়ো করে মুখের উপর দুবার ঘষে অচেতন মতো হয়ে গেলেন।
আমি মুখোশটা আমার ঝোলা ব্যাগের মধ্যে ভরে বাইরে বেরিয়ে এলাম। পাশের ঘরে সুপ্রতিম বাবু আর শিবানী অপেক্ষা করছিল। আমি মুখোশের কথাটা ছাড়া বাকি সব কথাই তাদের খুলে বললাম। সুপ্রতিম বাবু বললেন, তা আপনি কি ভাবছেন, জঙ্গলে যাবেন? অবশ্য আপনাকে কোনো জোর করছি না, আপনি চাইলে যেতে পারেন। এত দূর এসে যখন আপনাদের এত আতিথেয়তা পাচ্ছি, তখন একবার না হয় যাওয়াই যাক। দেখি না উনি কি বলতে চাইছেন। একটু চিন্তা করে সুপ্রতিম বাবু বললেন, বেশ, কিন্তু বিন্দুমাত্র বিপদ বুঝলে আমরা কিন্তু তৎক্ষণাৎ ফিরে আসব। জঙ্গলটা অনেক দূর আছে, আমি রিক্সা বলে রাখছি, বাকিটা হেঁটে যেতে হবে। শিবানী বলে উঠল, দুটো রিক্সা বলো কাকুমণি, আমিও যাব। বাকি দিনটা দিব্যি খাওয়া দাওয়া গল্পগুজব করে কাটলো। বিকেল শেষে দুটো রিক্সা করে আমরা তিনজনে রওনা দিলাম। একটাই আমি আর শিবানী, অন্যটাই সুপ্রতিম বাবু। রিক্সায় যেতে যেতে শিবানী আমাকে একটা অদ্ভুত কথা বলল। তোমাকে আমাদের একটা ফ্যামিলি সিক্রেট কিন্তু কেউ বলেনি। প্রত্যেক বছর আমাদের পরিবারের একজন কিন্তু জঙ্গলে যায় একটা মুখোশ নিয়ে, তাহলেই ভ্যাম্পায়ারদের দেখা পাওয়া যায়। আমি লুকিয়ে বড়দাদুর তৈরি একটা মুখোশ নিয়ে এসেছি। বলতে বলতে শিবানী ওর ব্যাগটা অল্প খুলে একটু দেখালো। হতভম্ব হয়ে দেখলাম সেটা কাঠের তৈরি একটা ড্রাকুলার মুখোশ। জঙ্গলের মুখে যখন রিক্সা থেকে নামলাম তখন সূর্যটা প্রায় ডুবে গেছে। সুপ্রতিম বাবু আগেই বলেছিলেন জঙ্গলের মধ্যে ফার্গুনসন সাহেবের ভগ্ন কুঠিরে যাবেন। টর্চ জ্বালিয়ে শুকনো পাতা মসমস করে মারিয়ে এগোতে থাকলাম। ঝিঝির ডাক, ঠান্ডাটা ঝুপঝুপ করে বেশ বাড়ছে। হঠাৎ একটা বড় গাছের ফাঁক দিয়ে চোখে পড়ল দূরে একটা আলো জ্বলছে। ঠিক তক্ষুনি সামনে একটা ধুলো আর শুকনো পাতার ঝড় উঠল। মুহূর্তের মধ্যে সেই ঝড়ে পাক খেয়ে সুপ্রতিম বাবু যেন মিলিয়ে গেলেন। শিবানী খপ করে আমার হাতটা ধরে বলল, শুভ কাকু চলো এবার ফিরে যাই। কিন্তু আমিও ততক্ষণে বেশ কেমন একটা ঘোরের টানে পড়ে গেছি। না, শেষ না দেখে আমি যাব না। পায়ে পায়ে এগিয়ে গেলাম ওই আলোর দিকে। কাছে পৌঁছে দেখলাম ভগ্নস্তূপের ইটের পাঁজার উপর কয়েকটা মোমবাতি জ্বালিয়ে বসে রয়েছে কালো রঙের কোট পরা ফেকাসে মুখের এক সাহেব। তার পাশে রাখা আছে একটা ড্রাকুলার মুখোশ। আমাকে দেখে সাহেব দুহাত ছড়িয়ে বলে উঠল, স্বাগতম, আমাদের দুনিয়ায় আপনাকে স্বাগতম। কতদিন অপেক্ষা করে রয়েছি ফ্রেশ ব্লাডের জন্য। থ্যাংক ইউ সুপ্রতিম। ধ্বংসস্তূপের পেছনের অন্ধকার থেকে বেরিয়ে এলেন সুপ্রতিম বাবু। মুখে একটা অদ্ভুত হাসি নিয়ে বললেন, রিসার্চ করে বই লিখে বড্ড বেশি জেনে গিয়েছেন আমাদের সম্পর্কে। তখন আমাদেরই একজন হয়ে যান না, অথবা মৃত্যুবরণ করুন। দাদু কিছুই করতে পারবে না আপনাকে বাঁচানোর জন্য। বিরক্তকর গলায় সাহেব বলে উঠল, 100 বছর ধরে ওই বুড়োর বংশের মুখোশের জন্য এতদিন এই জায়গা ছেড়ে বেরোতে পারিনি। এবার আমাদের সময় এসেছে। আমরা জানি ওই মুখোশ বুড়ো তোমাকে দিয়েছে। নেহাত ওই মুখোশ আমরা ধরতে পারি না। আমি আদেশ দিচ্ছি, ওই মুখোশ তুমি আগুনে জ্বালিয়ে নষ্ট করে দাও।
সেই জন্যই এত কাণ্ড করে তোমাকে নিয়ে আসা। তারপর ইয়াং লেডি, আজ তুমিও যখন এসেছো, রক্ত পান করে লেখককে ভ্যাম্পায়ার করার প্রথম সুযোগ তোমার। আমি দ্রুত পেছনে ঘুরে তাকালাম। দেখলাম শিবানী ড্রাকুলার মুখোশটা পরে আমার দিকে এগিয়ে আসছে। ঠোঁটের দুদিকে দুটো ধারালো দাঁত বিশ্রীভাবে বেরিয়ে আছে। হঠাৎ আমার একটা দৃশ্যের কথা মনে পড়ে গেল। শিরিষবাবু আমার মুখের উপর দুবার হাত বুলিয়েছিলেন। চকিতে ঝোলা ব্যাগটা খুলে এক ঝটকায় শিরিষবাবুর দেওয়া মুখোশটা বের করে মুখের উপর পরে নিলাম। পর মুহূর্তে একটা আশ্চর্য অনুভূতি হলো। মনে হলো চারিদিকে যেন শঙ্খধ্বনি হচ্ছে। আশ্চর্য একটা শক্তি ভর করেছে আমায়। শুধু মুখোশের চোখের ফুটো দিয়ে দেখলাম ওরা সবাই দুহাত দিয়ে মুখ ঢেকে কেমন যেন কাঁপছে। আমার দিকে তাকাতেই পারছে না। তারপরে আমার চোখের সামনে ওরা তিনজন মানুষ থেকে নেকড়ে হয়ে ছুটে পালালো জঙ্গলের দিকে। আমি ওই মুখোশটা পরেই কোনো রকমের জঙ্গল থেকে বাইরে বেরিয়ে এলাম। আমার ভাগ্য ভালো যে রিক্সাওয়ালারা তখনও অপেক্ষা করছিল। সত্যি কথা চেপে রেখে ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে ফেরার পথ ধরালাম। এরপর কলকাতায় ফিরে এসে আমাকে বেশ কিছুদিন হাসপাতালে কাটাতে হয়েছে। ডাক্তারবাবুদের সব বলেছিলাম, কিন্তু কেউ বিশ্বাস করেননি। করবেন বা কিভাবে? সুপ্রতিম বাবুর মোবাইলে ফোন করলে বলে এই নম্বরের কোনো অস্তিত্ব নেই। কুসমন নিতে গিয়ে যাচাই করে আসার মতো শরীরের জুত এখনো ফেরেনি। হয়তো শিরিষবাবুও আর বেঁচে নেই। তবে ওর দেওয়া মুখোশটা এখনো আমার পড়ার টেবিলের সামনে দেওয়ালেই টাঙানো আছে। সেদিন অন্ধকারে শিরিষবাবুর ঘরে যখন মুখোশটা নিয়েছিলাম আর সেই ভয়ঙ্কর সংকটে যখন মুখোশটা পরেছিলাম, দেখার কোনো রকম সুযোগ পাইনি যে মুখোশটা কার ছিল। আসলে ওটা ছিল মা দুর্গার মুখের মুখোশ। থ্রিলার ক্রিয়েটিভিটি চ্যানেলে এতক্ষণ শুনছিলেন ড্রাকুলার মুখোশ। আজকের মূল গল্প পাঠে ও শুভবাবুর চরিত্রে আমি মৃন্ময়, সুপ্রতিম বাবুর চরিত্রে সঞ্জিত, বৈকুণ্ঠ বাবুর চরিত্রে সুজয়, ইংরেজ সাহেবের চরিত্রে রাজা, শিবানীর চরিত্রে শর্মিলা ও শিরিষবাবুর চরিত্রে রয়েছে অভি। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন পরবর্তী গল্প শোনার জন্য। শেষ হলো আজকের গল্প।